আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে বোর্ড কোশ্চেনটি সমাধান করব সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 23। ময়মনসিংহ বোর্ড 23-এর কোশ্চেনটা এখন আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো, ময়মনসিংহ বোর্ড 23-এর যে কোশ্চেনটা সেটা যদি আমরা দেখতে পাই, এখানে আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি। তার মধ্যে এক নম্বর চিত্রটা হচ্ছে একটা কাঠামো দেয়া আছে। তুমি জানো এই চ্যাপ্টার থেকে কাঠামোটা অনেক গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কোডিংটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখান থেকে দুইটা টাইপের কোশ্চেন ম্যাক্সিমাম টাইমে চলে আসবে। নাম্বার 1 হচ্ছে ওয়েবসাইটের কাঠামো রিলেটেড কোশ্চেন, আর নাম্বার 2 হচ্ছে টেবিল অথবা লিস্ট ট্যাগ থেকে যে কোশ্চেনগুলো। এর বাইরে খুব একটা এখান থেকে কোশ্চেনগুলো হয় না, তো তোমরা সেটা বুঝতে পারবা। আরও ডে বাই ডে নিজেরাই বুঝতে পারবা এখান থেকে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমি যদি এখানে কাঠামোটা দেখি, দেখো এখানে হোম পেজ থেকে রেজাল্ট থেকে ইমেজ, মানে একটার সাথে আরেকটা কানেক্টেড। তাহলে এতটুকু কিন্তু আমাদের নেটওয়ার্ক কাঠামো হয়েছে ভাইয়া, নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক কাঠামো জিনিসটা কি? নেটওয়ার্ক কাঠামো হচ্ছে যেই ওয়েবসাইট কাঠামোতে একটা পেজ অন্য একটা পেজের সাথে সরাসরি সংযুক্ত থাকে তাকে বলা হয় নেটওয়ার্ক কাঠামো। তাকে বলে ভাইয়া নেটওয়ার্ক কাঠামো। তারপর দেখো এই রেজাল্ট থেকে আবার এই যে ধাপে ধাপে আমাদের আরেকটা পেজ, আরও কয়েকটা পেজ তৈরি হয়েছে। অর্থাৎ এই যে এইখান দিয়ে এতটুকু পেজগুলো তৈরি হয়েছে। তো ক্রমানুসারে থাকলে পরে তো লিনিয়ার কাঠামো, আর এরকম যদি পর্যায়ক্রমিকভাবে থাকে, আলাদা আলাদাভাবে থাকে, সেটা হচ্ছে ট্রি কাঠামো। সেটা কি ভাইয়া? ট্রি কাঠামো। তাহলে এই চিত্রের ভেতরে আমরা দুইটা কাঠামো দেখতে পেলাম। উপরে হলো নেটওয়ার্ক কাঠামো আর নিচের এতটুকু অংশ হচ্ছে আমাদের ট্রি কাঠামো। আর তুমি এটা খুব ভালো মতোই জানো যে হাইব্রিড কাঠামো নামে একটা কাঠামো আছে, যেই কাঠামো হচ্ছে একাধিক নেটওয়ার্ক কাঠামো মিলে তৈরি করা হয়। তাহলে একাধিক যখন হবে, নেটওয়ার্ক এবং ট্রি মিলায়া চিত্র একের যে কাঠামো তৈরি হয়েছে তার নাম হচ্ছে হাইব্রিড কাঠামো। তার নাম হচ্ছে ভাইয়া হাইব্রিড কাঠামো। তো নাম হলো হাইব্রিড কাঠামো। ওকে ফাইন, তাহলে চিত্র 1 সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে এখানে হাইব্রিড কাঠামোর কথা বলছে। চিত্র 2-এ তুমি যদি একটু খেয়াল করে দেখো, এখানে একটা টেবিল দেয়া আছে, যেই টেবিলের ভিতরে ইমেজ আছে, লিস্টও দেয়া আছে, আবার রো স্প্যান কল স্প্যান এই বিষয়গুলো দেয়া আছে। তো এবার দেখি আমরা কোশ্চেনগুলো কি বললো। ক নম্বর কোশ্চেন বলছে আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস এটা কিন্তু অনেক অনেক মানে গুরুত্বপূর্ণই বলতে পারো, মাঝে মাঝেই কলেজগুলোতে দিয়ে দেয় এই কোশ্চেনটা। আইপি অ্যাড্রেস হচ্ছে প্রত্যেকটা মানে ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটা ডিভাইসেরই কিন্তু আইপি অ্যাড্রেস থাকে। প্রত্যেকটা ডিভাইসের, তোমার ফোন যেটা ইউজ করতেছো তোমার ফোনেও কিন্তু আইপি অ্যাড্রেস আছে, ল্যাপটপ ইউজ করলে ল্যাপটপেও আইপি অ্যাড্রেস আছে। একমাত্র আইপি অ্যাড্রেসের মাধ্যমেই কিন্তু একটা ডিভাইস হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়। যাই হোক, আমি ডেফিনেশনটা বলি। দেখো, আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের সংখ্যার মাধ্যমে লিখিত অদ্বিতীয় নামকে আইপি অ্যাড্রেস বলে। আবারও বলি, ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের সংখ্যা দিয়ে লিখিত যে নামটা, অদ্বিতীয় নামটা, তাকেই বলা হয় আইপি অ্যাড্রেস। আবারও বলি বিষয়টা, দেখেন, ইন্টারনেটে যুক্ত সংখ্যা দিয়ে লেখা যে নাম, যে অ্যাড্রেস, সংখ্যা দিয়ে লেখা যে অ্যাড্রেস বা ঠিকানা, ওটাকেই বলা হয় আইপি অ্যাড্রেস। এই হচ্ছে আমাদের ডেফিনেশনটা। যদি আপনাকে ডোমেইন নেম কি সেটা যদি জিজ্ঞেস করে, তাহলে বলবেন ইন্টারনেটে যুক্ত আইপি অ্যাড্রেস তো সংখ্যায় লেখা হয়, ডোমেইন হচ্ছে কোনো একটা নামের মাধ্যমে লেখা হয়। মানে আইপি অ্যাড্রেসকে যদি কোনো একটা নামের মাধ্যমে লিখে প্রকাশ করা হয় তাকে বলা হয় ডোমেইন নেম। আর ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের সংখ্যা দিয়ে লেখা ঠিকানাটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। সংখ্যা, কথাটা একটু মনে রাখবেন। এবং এটা কিন্তু আইপি অ্যাড্রেস কিন্তু অদ্বিতীয় ভাই, এটার কিন্তু কোনো আর যে তোমার যেই ফোনের আইপি অ্যাড্রেস, এটা এই পৃথিবীতে আর কারো ওই নাম্বারটা মিলবে না, একেবারে ফিঙ্গারপ্রিন্টের মতো। মানে এক একজনের এক একটাই থাকবে আইপি অ্যাড্রেস। এই হচ্ছে বিষয়টা। তাহলে ডেফিনেশনটা আমরা বুঝতে পারলাম যে ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের সংখ্যার মাধ্যমে যে ঠিকানাটা নির্ণয় করা হয়, যে ঠিকানাটা থাকে, তাকে বলা হয় আইপি অ্যাড্রেস, এবং এই আইপি অ্যাড্রেস হয় অদ্বিতীয়। তারপরে ওয়্যার ফ্রেম কাকে বলে? ওয়্যার ফ্রেম হচ্ছে, বিষয়টা হচ্ছে এইরকম, ওয়্যার ফ্রেমটা হলো এরকম যে তুমি একটা যখনই কোডিং করতে যাবা, ওই কোডিংয়ের প্রাথমিক একটা লেআউট থাকে। লেআউট বলতে একটা কি বলতে পারো, নকশা থাকে। এই নকশাটা যখন তুমি কাগজে কলমে করবা, ওই জিনিসটাকে বলা হয় ওয়্যার ফ্রেম। বিষয়টা আবারও বলি, দেখো বিষয়টা হচ্ছে কোডিং তো পরের একটা ধাপ। তো সবাই তো ডিরেক্টলি আগে কোডিং করতে যাবে না, আগে তার হচ্ছে একটা ধারণা নিতে হবে সমস্যা সম্পর্কে। ফর এক্সাম্পল, আপনাকে যদি বলি আপনি একটা বাড়ি বানাইতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আগে ডিজাইন করবেন। একজন আর্কিটেকচারের কাছে গিয়ে কি করবেন, ওই বাড়ির একটা নকশা তৈরি করবেন। সেই নকশা কিন্তু কাগজে কলমে হবে ভাইয়া। ওই নকশা দেখে দেখে, দেখো নকশা কিন্তু চেঞ্জ করা যায়। তোমার ভালো লাগলো না, নতুন আরেকটা নকশা তৈরি করলা। কিন্তু একবার বাড়ি বানানোর পর কিন্তু ওইটা চেঞ্জ করা খুবই টাফ। মানে চেঞ্জ করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অনেক খরচের সম্মুখীন হতে হয়, মানে অনেক লস প্রজেক্ট হয়ে যায়।
তো সেই ক্ষেত্রে কি করা হয়, আমরা একটা বাড়ি তৈরি করতে গেলে আগে একটা নকশা তৈরি করি, নকশা দেখে দেখে তারপরে আমরা কি করে ফেলি, বাড়িটা তৈরি করে ফেলি। সেম ওয়েতে তুমি যখন একটা ওয়েবসাইটের কোডিং করতে যাবো, ওয়েবসাইট বানাইতে যাবা, ওইটা যে কাগজে কলমে তুমি একটা লেআউট তৈরি করতেছো, নকশা তৈরি করতেছো, ওই কাগজে কলমে লেখা নকশাটাকেই বলা হয় ওয়্যারফ্রেম। আশা করি বুঝতে পারছো। এবার ঘ নাম্বারটা দেখো, গ নাম্বারটা বলছে চিত্র একে কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে সেটা সম্পর্কে ব্যাখ্যা দাও। চিত্র একে হচ্ছে মূলত আমাদের হচ্ছে হাইব্রিড কাঠামো ব্যবহার করা হয়েছে, হাইব্রিড স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, সেটা সম্পর্কে ব্যাখ্যা দেব। এবার যদি পরের কোশ্চেনটা আমরা দেখি যে চিত্র 2 এর ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। বাংলা কথা এখানে যা লিখছে লিখো, আমাদের মূলত হচ্ছে HTML কোড করতে হবে চিত্র 2 এর। আর এখানে আবার একটা মান বলে দিছে যে photo.jpg হবে, যেই পিকচারটা ওইখানে দেয়া আছে, এই যে ফটো, এটার ডকুমেন্টেশন হবে photo.jpg, আর এটা সাইজ হবে হচ্ছে 100/80। এই হচ্ছে মানটা আমাদের একটু বলে দেওয়া আছে, এতটুকু একটা শর্ত জাতীয়। তো এবার যদি আমরা কোশ্চেনটার সমাধান দেখি, দেখো তাহলে দেখি কোশ্চেনটা আসলে কিভাবে আমরা সমাধান করব। এটা অনেক ইজি একটা কোশ্চেন, খুব বেশি যে কঠিন এমন না। দেখো প্রথমে আমরা বললামই তো যে আইপি অ্যাড্রেস জিনিসটা কি। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের সংখ্যার মাধ্যমে লেখা ঠিকানাটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। সেটা অদ্বিতীয় হবে, এই যে ওইটাই লিখছে যে ডিভাইসের সঠিক অবস্থান বা প্রত্যেকটি ওয়েবসাইটের পরিচয় নির্ধারণের জন্য ব্যবহৃত অদ্বিতীয় সংখ্যাভিত্তিক ঠিকানাই হচ্ছে আইপি অ্যাড্রেস। যেহেতু আমরা ওয়েবসাইট দিয়ে করতেছি এই জন্য ওয়েবসাইটের কথা বলছে, মূলত যে কোনো ডিভাইসেই হতে পারে এখানে। তারপর ওয়্যারফ্রেম হচ্ছে ওয়েবসাইটের একটা প্রাথমিক নকশা বা বিন্যাস, যেখানে পেজের বিভিন্ন অংশ কোথায় থাকবে তা সহজভাবে দেখানো হয়। একটু ওয়েবসাইটের ডিজাইনিং কেমন হবে তা কাগজে কলমে যে খসড়া নিতে হয়, যে নিয়ম নকশাটা তৈরি করতে হয়, সেটাই হচ্ছে ওয়্যারফ্রেম। এর ফলে সেই ওয়েবসাইটের ডিজাইনের কোড করাটাও অনেক সহজ হয়ে যায়। বাংলা কথা ওইটাই যে আপনি একটা ওয়েবসাইট বানাইতে যাবেন, সেটার প্রাথমিক যে লেআউট, কাগজে কলমে যেটার একটা নকশা তৈরি করতে হয়, কাগজে কলমে লেখা নকশাটাকেই বলা হয় ভাইয়া ওয়্যারফ্রেম। এটা একটু মাথায় রাখবেন। এবার দেখো আমরা যদি গ নম্বর কোশ্চেনটার সমাধান করতে যাই, এখানে বলছে যে চিত্র 1 এর ওয়েবসাইটটিতে নেটওয়ার্ক এবং ট্রি কাঠামোর সমন্বয় ঘটানো হয়েছে, ফলে এটি হাইব্রিড কাঠামোর ওয়েবসাইট তৈরি হয়েছে। একাধিক বিষয় যুক্ত থাকলে বিষয়টা হয়ে যায় হাইব্রিড, এটা একটু মাথায় রাখবেন। সাধারণত ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে শুধু একটি কৌশল ব্যবহার করা হয় না, বরং একাধিক কৌশলের সমন্বয়ে একটি ওয়েবসাইট ডিজাইন করা হয়। ট্রি কাঠামোর ওয়েবসাইট বেশি মেমোরি স্পেস ব্যবহার করে, মানে এটার স্টোরেজ অনেক বেশি লাগে, তাই ওয়েবসাইটের ব্যবহার উপযোগিতা বৃদ্ধি এবং মেমোরি স্পেস সাশ্রয় করার জন্য একাধিক কৌশল ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হয়। তারপরে কি বলছে, উদ্দীপকের চিত্র 1 এর ওয়েবসাইট ঠিক এরকম একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে হোম, রেজাল্ট, ইমেজ পেজগুলোর মধ্যে ওয়েব লিঙ্ক কাঠামো ব্যবহৃত হয়েছে এবং রেজাল্ট থেকে এই যে আমাদের বিষয়গুলো, এগুলো সহজে ট্রি কাঠামো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 2 ধরনের ওয়েব কাঠামোর পেজ লিঙ্ক করা হয়েছে। মানে এখানে পেজের ক্ষেত্রে কি করা হয়েছে বিষয়টা দেখো, রেজাল্ট থেকে আমাদের এই বিষয়গুলোকে সেপারেট করা হয়েছে, মানে আলাদা আলাদা রাখা হয়েছে। যে রেজাল্টে প্রবেশ করলে আমি একাদশ দ্বাদশের টেস্ট পরীক্ষার যে এক্সামটা হয়েছিল সেই রেজাল্টগুলো দেখতে পাবো। মানে সুন্দর মতো একটা কাঠামো তৈরি করে এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই যে আমাদের কাঠামো, তাহলে আমরা বুঝলাম কি যে হাইব্রিড কাঠামো জিনিসটা হচ্ছে এরকম, যেখানে একাধিক ওয়েবসাইট কাঠামো যুক্ত হবে। একটা কাঠামো দিয়ে তো একটা কাঠামোই তৈরি হলো। যখন হাইব্রিড কথাটা বলবে তখন কিন্তু সেখানে একাধিক কাঠামো থাকতে হবে ভাইয়া, একাধিক কাঠামো, এটা একটু মাথায় রাখবেন, একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। এবার হচ্ছে আমরা ঘ নম্বর যে কোশ্চেনটার সমাধান করব। ঘ নম্বর কোশ্চেনটায় দেখো আমাদের বলছে একটা টেবিলটার আমাদের হচ্ছে কোডিং করতে বলছে। তো এবার ফাইনালি আমরা টেবিলটার কোডিং করার চেষ্টা করব। দেখো এই যে টেবিলটা দেয়া আছে, তো আমরা এখানে টেবিলটার কোডিং করব ইনশাল্লাহ। এটা কিন্তু অনেক ইজি একটা কোশ্চেন ছিল। তো এই টেবিলটার আমরা সমাধান এখন দিব। এই যে টেবিলটা, এই টেবিলটার হচ্ছে এখন সমাধান করার চেষ্টা করব, সেটা হচ্ছে ঘ নম্বর কোশ্চেনে। এবং এই টেবিলটা সমাধান করতে হলে আমাদের একটা এই যে মান বলে দেওয়া আছে, অর্থাৎ শর্ত দেওয়া আছে যে এটা photo.image সাইজ এটা হচ্ছে এরকম। তো এবার হচ্ছে আমরা ঘ নম্বর কোশ্চেনের সমাধান দেব। তো এবার দেখো আমরা হচ্ছে ঘ নম্বর কোশ্চেনটার সমাধান দেখব। এই ঘ নম্বর কোশ্চেনে বলছে এই টেবিলটার HTML কোড করতে বলছে। তো আমরা এখন এইটার HTML কোড করে দেখাবো। তো এটার HTML কোড করতে হলে ভাইয়া প্রথমে আমাদের কি করতে হবে, HTML ওপেন করতে হবে।
ওকে ফাইন, HTML ওপেন করে ফেললাম অলরেডি। তাহলে আমরা এখন এটা যেহেতু একটা টেবিল, তো টেবিলের জন্য আমাদের এইখানে লিখতে হবে টেবিল বর্ডার, এটার ভ্যালু দিব সবসময়ের জন্যই 1। তো টেবিল বর্ডারের মানটা আমরা 1 ইউজ করে ফেললাম, কোটেশন দিয়ে আটকায় দিতে হয়। তারপরে হচ্ছে আমাদের ভাইয়া এখানে সরি আমরা এখানে একটু মিস করে ফেলছি, সেটা হচ্ছে টেবিল বর্ডারের আগে আমাদের বডি ওপেন করতে হবে। তাহলে এখানে হবে HTML, এখানে হবে হচ্ছে গিয়ে ভাইয়া বডি। তো বডির পরেই তো আমরা টেবিল বর্ডার ওপেন করব, তাই না? তাহলে টেবিল বর্ডার ওপেন করে ফেলছি। এখন আমরা এখানে টিআর ওপেন করলাম। তো এই টেবিলটাকে যদি আমি ফুলফিল করি, দেখো টেবিলটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল, বাট কোনো কারণে মন খারাপ করে সে হয় নাই। এই টেবিলটা ঠিক এরকম হওয়ার কথা ছিল, আবার এইদিকে এরকম হওয়ার কথা ছিল। জাস্ট এতটুকুই পরিবর্তন, এখানে কিন্তু ওইরকমভাবে আর কোনো পরিবর্তন নেই। তাহলে এই হচ্ছে আমাদের টেবিলটা। তো টেবিলটাকে যদি আমরা ফুলফিল করছি, এই হচ্ছে আমাদের টেবিলটা। তো এখন দেখো এটা হচ্ছে টিআর ওপেন করে ফেললাম, আমরা হচ্ছে এখন প্রথম রো নিয়ে কাজ করব। তো প্রথম রো হচ্ছে ভাইয়া এই যে এইটা আমাদের প্রথম রো। তো এইটা যদি প্রথম রো হয়, তো প্রথম রো এর কাজটা করতে হবে। এখন প্রথম রো এর ক্ষেত্রে দেখলাম ওইখানে লেখাটা আছে বাংলাদেশ, বাংলাদেশ লেখা আছে, ওকে ফাইন দেখলাম। কিন্তু বাংলাদেশের সাথে দেখো ভাইয়া দুইটা কলাম মিলে গেছে, এই একটা কলাম, এই একটা কলাম, মানে সেই বেচারা বাংলাদেশ বেচারা দুইটা কলামের জায়গা দখল করে আছে। দুইটা কলামের জায়গা সে কিন্তু অলরেডি দখল করে আছে। তাহলে যেহেতু দুইটা কলামের জায়গা দখল করে আছে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এইখানে প্রথম রো এর জন্য আমরা যেহেতু হেডিং টাইপের দেয়া আছে, প্রথম রো এর জন্য টিএইচ ব্যবহার করলাম। এই যে টিএইচ, যেহেতু হেডিং লেখা আছে, মানে সর্বোচ্চ উপরে আছে লেখাটা এই টেবিলে, মানে প্রথম রোয়ে আছে। তাহলে টিএইচ ওপেন করার পর আমাদের এখানে কিন্তু কল স্প্যান দিতে হবে, কারণ দুইটা কলাম মিলে গেছে। তাহলে এখানে আমরা লিখলাম টিএইচ কল স্প্যান, এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে ভাইয়া 2। এই যে টিএইচ কল স্প্যান 2, মানে এই যে কল স্প্যান জিনিসটা লিখলাম, এটারই মূলত হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট বলে। আমরা বলি না যে অ্যাট্রিবিউট জিনিসটা কি, এইটাকেই মূলত অ্যাট্রিবিউট বলে। মানে কল স্প্যান কিন্তু টিএইচ ট্যাগের কোনো অংশ না, অ্যাট্রিবিউট, মানে মূলত হচ্ছে অ্যাট্রিবিউট, অতিরিক্ত তথ্য প্রদর্শন করে। তারপরে আমরা এখানে লিখব বাংলাদেশ, দেন হচ্ছে আমরা টিএইচটাকে ক্লোজ করে দিলাম। ওকে ফাইন, আমাদের প্রথম রো কিন্তু শেষ। তো প্রথম রো আর কোনো যেহেতু তথ্য নাই, আমরা টিআরটাকে ক্লোজ করে দিলাম। এই যে একমাত্র রো কিন্তু প্রথম রোটা শেষ হয়ে গেছে। এবার আমরা কি করবো ভাইয়া? দ্বিতীয় রো নিয়ে কাজ শুরু করব। দ্বিতীয় রো, তো দ্বিতীয় রোটা কিন্তু অনেক লম্বা একটা রো, অনেক কাজ করতে হবে। তো দ্বিতীয় রো এর জন্য আমরা আবার কি করলাম? টিআর ওপেন করলাম। তো টিআর ওপেন করার পর আমি যেই জিনিসটা দেখলাম, যে প্রথমেই আমি এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে এখানে একটা ইমেজের কাজ করে দেওয়া আছে, ইমেজের কাজ। তাহলে দ্বিতীয় রোতে তুমি যখনই দাঁড়াইছো, এখানে কিন্তু রো আছে সব মিলায় 3টা ভাইয়া, তার মানে 3বার টিআর ওপেন করবেন, 3বার ক্লোজ করবেন। যেহেতু রো আমার এখানে 3টা আছে, এই একটা রো, এই রোটা যদিও অনেক বড়, মানে এটা ভয় পাওয়া যাবে না এখানে 3-4টা রো আছে, এরকম না কিন্তু ভাই, এখানে রো কিন্তু একটাই আছে। তাহলে এই একটা রো, এই একটা রো, এই লাস্ট একটা রো, এই 3টা রো। তাহলে মাঝের রোটা অনেক বড়, মানে একটু মানে জায়গা বেশি নিছে আর কি, বাট এখানে কিন্তু রো স্প্যান কল স্প্যান কোনোটাই হয় নাই। তাহলে টিআর ওপেন করলাম, টিআর ওপেন করার পর প্রথমে আমাদের টিডি ওপেন করতে হবে। তো টিডি ওপেন করার পর দেখলাম ভাইয়া প্রথমে আমাদের ইমেজের কাজ করতে বলছে। তাহলে ইমেজের জন্য কোন ট্যাগ ইউজ করতে হয়? ইমেজ ট্যাগ। তাহলে এই যে ইমেজ SRC লিখলাম, লেখার পরে আমাকে লিখতে হবে পিকচার নেম। তাহলে পিকচারটা দেয়া আছে এখানে ফটো, তাহলে ফটো ডট জেপিজি যুক্ত করতে হবে, কারণ পিকচারের নামের শেষে একটা ফরম্যাট দেয়া থাকে জেপিজি অথবা পিএনজি, এরকম দেয়া থাকে। তাহলে জেপিজি লিখবো, এটাও আমাদের কোশ্চেনে দেয়া আছে। তো ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। আচ্ছা, এখানে আরও একটা কাহিনী তোমাকে করে নিতে হবে, যেহেতু এটার হাইট ওয়েট মানে দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, তাহলে ওই মানটাও লিখে নিতে হবে এখানে ভাইয়া। তাহলে ওই মানটাও তুমি একটু লিখে নাও। তাহলে এখানে তুমি আগে ওয়েটটাকে লিখতে পারো, ওয়েট। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে বড় মানটা লিখবা, ওয়েট। এই যে লিখলাম, লেখার পরে আবার কি লিখবো ভাইয়া? এখানে লিখবো হাইট। হাইটটাকে আমরা ছোট মানটা দিব। যদিও এটা যদি তুমি কম বেশি করো কোনো সমস্যা নেই, জাস্ট পিকচারটার মান একটু এক্সচেঞ্জ হয়ে যায়, তাছাড়া ওই রকম কোনো সমস্যা হয় না। তারপরে 80 দিলাম, দেওয়ার পরে আটকায় দিলাম। এইবার হচ্ছে আমাদের টিডিটাকে ক্লোজ করে দিলাম। দেখো প্রথম রো, মানে এতটুকুর কাজ কিন্তু আমার হয়ে গেছে, এতটুকুর কাজ, এতটুকুর কাজ। এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি? এইখানে। এইটুকুর কাজ কিন্তু ভাইয়া শেষ। এখন কোথায় দাঁড়িয়ে আছি? সামনে। দেখো এই যে এতটুকুর কাজ হয়ে গেছে আমাদের, এখন সামনে দাঁড়িয়ে আছি।
এবার আমরা আবার কি করব, আবার টিডি ওপেন করব। তো টিডি ওপেন করলাম, টিডি ওপেন করার পর আমি এইটুকু কাজ তো করে ফেলছি, সামনে তাকায় দেখতেছি ঢাকা, দিনাজপুর, রংপুর, এটা হচ্ছে আমাদের কিভাবে আছে ভাই বলো তো, এটা অর্ডার লিস্ট হিসেবে আছে। কিভাবে বুঝলাম, এই যে 1 2 3 এগুলো থাকলে কি হবে অর্ডার লিস্ট। তাহলে আমরা অর্ডার লিস্টের জন্য আমরা এখানে কি লিখব, এখানে লিখব ওয়েল টাইপ। ওয়েল টাইপ লেখার পর টাইপটার নাম কি হবে 1, মানে 1 সংখ্যা নামক সংখ্যাগুলো থেকে শুরু হয়েছে। তারপরে এবার এখানে আমরা লিস্টগুলো লিখব, লিস্ট হচ্ছে ঢাকা, তারপরে লিস্ট ক্লোজ, তারপরে আবার লিস্ট ওপেন করব, এখানে আছে দিনাজপুর, দেন হচ্ছে আমরা লিস্টটাকে ক্লোজ করে দিব। এভাবে লাস্ট যে লিস্টটা আছে ওটাকে আমাদের লিখতে হবে। দেখো পরের লিস্টটা এখানে দেয়া আছে রংপুর, ওকে, লিস্ট ক্লোজ। এবার এই যে ওয়েলটা ওপেন করছিলাম ভাইয়া, ওয়েলটাকে ক্লোজ করতে হবে। দেখেন ওয়েলটাকে ওপেন করে রাখছি কিন্তু ক্লোজ করি নাই কিন্তু ভাইয়া, ওয়েলটাকে আমরা ওপেন করছি বাট হচ্ছে ক্লোজ করিনি। দেখো এই যে ওয়েল, যে ওয়েলটাকে ওপেন করছিলাম, এবার হচ্ছে ওয়েলটাকে ক্লোজ করব, ওকে ফাইন। তারপরে এই যে টিডি, এই টিডিটাকেও কিন্তু আমাদের ক্লোজ করা হয়নি, এই যে টিডি ক্লোজ করলাম। এখন দেখো তো এই যে দ্বিতীয় যে রোটা ছিল, এই রোতে কি আর কোনো তথ্য আছে? দ্বিতীয় রোতে কিন্তু আর কোনো তথ্য নাই, সবগুলো তথ্য নেওয়া শেষ। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে টিআরটাকেও ক্লোজ করে দেবো, যেহেতু তথ্যগুলো নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা ফাইনালি টিআরটাকে ক্লোজ করবো, এই যে টিআর ক্লোজ। টিআরটাকে আমরা একটু কালারিং করে দিই, টিআরটাও হচ্ছে এখন ক্লোজ হয়ে গেল। এই যে টিআরটাকে আমরা ক্লোজ করে দিলাম, তার মানে দুইটা রো কিন্তু ভাইয়া শেষ। এই যে টিআর ওপেন করছি, টিআর ক্লোজ করছি, আমাদের কিন্তু অলমোস্ট দুইটা রো শেষ হয়ে গেছে। এবার আমরা 3 নাম্বার রো নিয়ে কাজ শুরু করব। 3 নাম্বার রো, দেখি 3 নাম্বার রোতে কি করতে বলছে। আমরা এই পাশে 3 নাম্বার রোটা নিয়ে কাজ শুরু করে দেব। ওকে, এবার দেখো 3 নাম্বার রো এর জন্য এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রো। 3 নাম্বার রো এর জন্য আমাদের কি করতে হবে, আবার টিআর ওপেন করতে হবে। এই যে 3 নাম্বার রো এর জন্য আবার টিআর ওপেন করলাম। টিআর ওপেন করার পর আমরা মূলত কি করব, এখানে ওয়েলকাম লেখা আছে, ওয়েলকাম লেখাটাও কিন্তু কল স্প্যান, মানে দুইটা কলামের জায়গা সে দখল করছে। ওয়েলকাম লেখাটাও কিন্তু দুইটা কলামের জায়গা দখল করছে। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা এখানে টিডি ওপেন করলাম, টিডি ওপেন করার পর এখানে লিখব কল স্প্যান। কল স্প্যান এর ভ্যালু কত দিব ভাইয়া, 2, এই কল স্প্যান 2 দিয়ে দিলাম। তারপরে যে তথ্যটা দেয়া আছে ওইটাকে লিখব, তথ্যটা ওয়েলকাম, দেন হচ্ছে আমরা টিডিটাকে ক্লোজ করে দিলাম। টিডিটাকে ক্লোজ করে দিলাম। তাহলে ওই রোতে যেহেতু আর কোনো তথ্য নাই, তাহলে আমাদের কি করতে হবে, এখন টিআরটাকেও ক্লোজ করে দিতে হবে, টিআর ক্লোজ। দেন আমাদের যা যা এখন ওপেন করা ছিল এগুলোকে ক্লোজ করব। এখন আমাদের হচ্ছে গিয়ে এখানে দেখেন টেবিলটা ক্লোজ করে ফেলবেন, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এই হচ্ছে আমাদের এইচটিএমএল কোডটা। দেখো আমাদের রো ছিল হচ্ছে গিয়ে 3টা, আমাদের রো কিন্তু 3টাই করে ফেলছে। এই দেখেন এই যে রো, এই রো হচ্ছে 3টা রো ছিল, আমরা কিন্তু 3টা রো এর কাজই শেষ করে ফেলছি। তো তুমি যদি রোগুলো ধরে ধরে একটু ভালো মতো বুঝে বুঝে এইচটিএমএল কোডিংগুলো করো, আমার মনে হয় না কখনো তোমার এইচটিএমএল কোডিংগুলো থেকে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এগুলো অনেক ইজি। তুমি একটু মনোযোগ সহকারে দেখবা, দেন দেখবা যে এটা আসলে কত ইজিলি সমাধান করা সম্ভব। এই হচ্ছে আমাদের এইচটিএমএল কোডিংটা। তো আশা করি তোমরা এই কোশ্চেনটার সমাধানও বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে আরও একটা বোর্ড কোশ্চেনের সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।